চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমরা গ্রুপ 15 মৌলের দ্বিতীয় ক্লাস নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে বিভিন্ন ভৌত ধর্মগুলো নিয়ে কথা বলেছি। আজকে আমরা রাসায়নিক ধর্মগুলো দেখব এবং গ্রুপ 15তে যে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, ফসফরাস আছে, এদের যে বিভিন্ন রাসায়নিক ধর্মগুলোর মধ্যে প্রথম ধর্ম হলো জারণ অবস্থা। ফলে গ্রুপ 15 মৌলের আমরা রাসায়নিক ধর্ম নিয়ে কথা বলবো। প্রথমে আমরা দেখব জারণ অবস্থা। তো গ্রুপ 15 মৌলগুলো দু ধরনের জারণ অবস্থা প্রদর্শন করে, ঋণাত্মক আর ধনাত্মক। ফলে দু ধরনের জারণ অবস্থা আমরা লক্ষ্য করি। আমরা ঋণাত্মক জারণ অবস্থা দেখব, নেগেটিভ জারণ অবস্থা। এদের মধ্যে যে মৌলগুলো আছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এদের মধ্যে নাইট্রোজেনের আকার সবথেকে ছোট এবং তড়িৎ ঋণাত্মকতা সর্বোচ্চ। সে কারণে নাইট্রোজেন কি করে বলতো? নাইট্রোজেন N-3 আয়ন গঠনের মাধ্যমে -3 জারণ অবস্থা দেখায়। মনে থাকবে? কিন্তু অন্যান্য যারা আছে, বাকি যে সদস্যগুলো আছে, বাকি সদস্যগুলো অন্যান্যরা কি করে? অন্যান্যরা সমযোজী, তারা কিন্তু -3 আয়ন গঠন করতে পারে না। বাকি সদস্যগুলো -3 আয়ন গঠন করতে পারে না। কেন? 3টে ইলেকট্রন গ্রহণ করার জন্য যে শক্তি দরকার, রাসায়নিক বিক্রিয়া অতটা শক্তি পাওয়া যায় না। কিন্তু নাইট্রোজেন তৈরি করতে পারে, কারণ নাইট্রোজেনের আকার খুব ছোট এবং তড়িৎ ঋণাত্মকতা সর্বোচ্চ। বোঝা গেছে আমার কথাটা? কিন্তু অন্যান্যগুলো তৈরি করতে পারে। অন্যান্যগুলো কি করে? অন্যান্যগুলো সমযোজী যৌগ গঠনের মাধ্যমে বা সমযোজী যৌগ গঠনের মাধ্যমে -3 জারণ অবস্থা দেখায়। মনে থাকবে তো? আর কি তথ্য মনে রাখবো? -3 বা ঋণাত্মক জারণ অবস্থার আর কি তথ্য মনে রাখবো? উপর থেকে যত নিচের দিকে নামবো তত -3 জারণ স্তরে স্থিতিশীলতা হ্রাস পায়। ফলে মনে রাখবে যে এই নাইট্রোজেন থেকে আমরা যদি বিসমাথ পর্যন্ত যাই, নাইট্রোজেন থেকে বিসমাথ পর্যন্ত কি হয়? -3 জারণ স্তরে স্থিতিশীলতা হ্রাস পায়। -3 জারণ স্তরের স্থিতিশীলতা বা -3 জারণ স্তর দেখাবার প্রবণতা মনে রাখবে কি? যে উপর থেকে নিচে নামলে -3 জারণ স্তরের স্থিতিশীলতা হ্রাস পায়। হ্রাস পাওয়ার কারণ কি বলতো? হ্রাস পাওয়ার কারণ হলো এদের আকার বৃদ্ধি পায়, এদের আয়নাইজেশন পটেনশিয়াল হ্রাস পায়। সেই সঙ্গে মনে রাখবে এদের তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়। আর কি হয়? ধাতব ধর্ম বৃদ্ধি পায়। এই সমস্ত ধাতব ধর্ম বৃদ্ধি পায়। এই সমস্ত কারণের জন্য উপর থেকে নিচে -3 জারণ স্তরের দেখাবার প্রবণতা তথা স্থিতিশীলতা ক্রমশ হ্রাস পায়। বোঝা গেছে? আমরা যদি আর একটা তথ্য মনে রাখার চেষ্টা করবে, যেমন স্পেশালি নাইট্রোজেন, মনে রাখবে নাইট্রোজেন -2 জারণ অবস্থা দেখায়, যেমন NH2NH2-তে। আবার -1 জারণ অবস্থা দেখায়, যেমন হাইড্রক্সিল অ্যামিনে। একই রকম ফসফরাস -2 জারণ অবস্থা দেখায় P2H4-এ, কিন্তু ফসফরাস -1 জারণ অবস্থা দেখাতে পারে না, জারণ অবস্থা দেখায় না। এই হলো ঋণাত্মক জারণ অবস্থা দেখাবার একটা
তথ্য। তাহলে গ্রুপ 15 যে মৌলগুলো আছে এদের জারণ অবস্থা নিয়ে যদি আমরা কথা বলি তাহলে এরা দু ধরনের জারণ অবস্থায় প্রদর্শন করে, আজকে থেকে আমরা মনে রাখবো। এদের মধ্যে ঋণাত্মক জারণ অবস্থার এই হলো বিভিন্ন তথ্য, যেমন নাইট্রোজেনের আকার ছোট, তড়িৎ ঋণাত্মকতা খুব বেশি হয়। নাইট্রোজেন N-3 আয়ন গঠনের মাধ্যমে কিন্তু -3 জারণ অবস্থা দেখাতে পারে। অন্যান্যগুলো এভাবে আয়ন গঠনের মাধ্যমে জারণ অবস্থা দেখাতে পারে না। তারা কি করে? সমযোজী যৌগ গঠনের মাধ্যমে কিন্তু -3 জারণ অবস্থাটা প্রদর্শন করে। আর এই -3 জারণ স্তরের স্থিতিশীলতা তথা দেখাবার প্রবণতা উপর থেকে নিচে ধীরে ধীরে হ্রাস পায়। হ্রাস পাওয়ার কারণ হলো উপর থেকে যত নিচে নামা যায় পরমাণুর আকার বৃদ্ধি পেতে থাকে, আর এদের আয়নায়ন বিভব হ্রাস পায়, তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়, আর ধাতব ধর্ম বৃদ্ধি পায়। এবং এই সমস্ত কারণে সম্মিলিত প্রভাব উপর থেকে নিচে এদের -3 জারণ অবস্থা দেখাবার প্রবণতা হ্রাস পায়। কিছু স্পেশাল যৌগ আছে যেমন NH2NH2 হাইড্রোজেন, এর মধ্যে নাইট্রোজেনের জারণ অবস্থা -2, আবার হাইড্রোক্সিল অ্যামিনের নাইট্রোজেনের জারণ সংখ্যা -1, P2H4 ফসফরাসের জারণ সংখ্যা -2, কিন্তু -1 জারণ অবস্থা বিশিষ্ট যৌগ ফসফরাসের আমাদের জানা নেই। আমরা এবার ধনাত্মক জারণ অবস্থাটা একটু দেখে নেব। এরা কিন্তু ধনাত্মক জারণ অবস্থাও প্রদর্শন করে। ধনাত্মক জারণ অবস্থার ক্ষেত্রে এরা দু ধরনের জারণ অবস্থা দেখায়। ধনাত্মক দু রকমের জারণ অবস্থা এরা প্রদর্শন করে, ঠিক আছে? ধনাত্মক জারণ অবস্থা, আবার পজিটিভ জারণ স্তর, পজিটিভ জারণ অবস্থা। তো এরা দু রকমের জারণ +3 ও +5 জারণ অবস্থা দেখায়। এরা দু রকমের জারণ অবস্থা দেখায়, +3 আর +5 জারণ অবস্থা দেখায়। বোঝা গেছে কথাটা? ঠিক আছে। আর উপর থেকে যদি নিচে নামি, এদের উপর থেকে যদি নিচে নামা যায়, তাহলে উপর থেকে যদি নিচে নামা যায় তাহলে আমরা দেখব +5 অপেক্ষা +3 এই যে জারণ স্তরের স্থিতিশীলতা বৃদ্ধি পায়, স্থিতিশীলতা বৃদ্ধি পায়। এটা হলো তথ্য, মাথায় রাখবে কথাটা। কেন? কারণ মনে রাখবে, কারণ নিষ্ক্রিয় জড় প্রভাব, নিষ্ক্রিয় জড় প্রভাব। নিষ্ক্রিয় জড় প্রভাবের জন্য উপর থেকে নিচে অগ্রসর হলে, নিচে নামলে এদের +3 অপেক্ষা +5 জারণ স্তরের স্থিতিশীলতা হ্রাস পায়। আর এ কারণে কি হয়? বিসমাথ 5 অ্যান্টিমনি 5 অপেক্ষা শক্তিশালী জারক, শক্তিশালী জারক। কেন বলো তো? কেন শক্তিশালী জারক? কারণ হিসাবে আমরা বলতে পারি কি, বিসমাথ 5 যেহেতু উপর থেকে নিচে নামলে বিসমাথ 5-এর স্থিতিশীলতা অ্যান্টিমনি অপেক্ষা কম হবে, যেহেতু উপর থেকে নিচে নামলে +5 জারণ স্তরের স্থিতিশীলতা হ্রাস পায়, ফলে অ্যান্টিমনি অপেক্ষা বিসমাথ 5-এর কী হবে? এর স্থিতিশীলতা কম হবে, তাই কি না বলো? স্থিতিশীলতা কম, সহজে কি হয়? সহজে বিসমাথ 3তে বিজারিত হয়, বিজারিত হয়। বোঝা গেছে? এ কারণে বিসমাথ +5 অ্যান্টিমনি +5 অপেক্ষা শক্তিশালী জারক, কারণ +5 সহজে +3তে নিজে বিজারিত হয়, অন্যকে জারিত করে। বোঝা গেছে? আমরা আরও কিছু তথ্য মনে রাখার চেষ্টা করব। ধনাত্মক জারণ স্তরের কিছু তথ্য, যেমন নাইট্রোজেনের কিন্তু ডি অরবিটাল নেই, ফলে নাইট্রোজেনের বিভিন্ন ধনাত্মক জারণ স্তর দেখাবার বেশ কিছু তথ্য আমরা মনে রাখার চেষ্টা করব। নাইট্রোজেন +5 জারণ স্তর, +5 জারণ স্তরযুক্ত যৌগ যেমন NF5 NCl5 গঠন করে না। মনে থাকবে কেন বলো তো? কারণ কি? কারণ নাইট্রোজেনের ডি অরবিটাল নেই, ডি অরবিটাল নেই। সে কারণে নাইট্রোজেন কিন্তু এরকম +5 জারণ স্তরযুক্ত যৌগ গঠন করতে পারে না। বোঝা গেছে? আমরা আরও কিছু পজিটিভ জারণ স্তরের তথ্য মনে রাখবো, যেমন নাইট্রোজেন ফসফরাস এরা +4 জারণ স্তর, +4 জারণ স্তর দেখায়।
কেন দেখায় বলো তো এরা +4 জারণ স্তর? কারণ এরা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় ব্যবহার করতে পারে। মনে থাকবে কথাটা? সেই সঙ্গে মনে রাখবে যে নাইট্রোজেন, ঠিক আছে, নাইট্রোজেনের ডি অরবিটাল কিন্তু নেই, সেজন্য নাইট্রোজেন কি করে, নাইট্রোজেন সর্বোচ্চ সমযোজ্যতা নাইট্রোজেনের সর্বোচ্চ সমযোজ্যতা 4। মাথায় হবে কথাটা? নাইট্রোজেনের সর্বোচ্চ সমযোজ্যতা 4 হয়, কারণ নাইট্রোজেনের কি নেই, ডি অরবিটাল নেই। আর অন্যান্যগুলো কি করে বলো তো? অন্যান্য যারা আছে, অন্যান্যরা +6 সমযোজ্যতা দেখাতে পারে, সমযোজ্যতা দেখায়। কেন অন্যান্যরা +6 পর্যন্ত সমযোজ্যতা দেখাতে পারে? কারণ তাদের কি আছে, তাদের ডি অরবিটাল আছে, ডি অরবিটাল বর্তমান। মনে থাকবে কথাটা? তাহলে নাইট্রোজেন সর্বোচ্চ সমযোজ্যতা 4, কিন্তু অন্যান্য মৌলগুলো যে আছে, নাইট্রোজেন ছাড়া বাকি ফসফরাস থেকে বিসমাথ, এরা কিন্তু +6 সমযোজ্যতা পর্যন্ত দেখাতে পারে, কারণ তাদের কি আছে, তাদের ডি অরবিটাল বর্তমান আছে। বোঝা গেছে? সেই সঙ্গে আরও মনে রাখবে কিছু তথ্য, যেমন নাইট্রোজেনের আকার খুব ছোট। মনে রাখবে যে নাইট্রোজেন -3 থেকে শুরু করে +5 সব জারণ স্তর দেখাতে পারে, সব জারণ স্তর দেখায়। কেন দেখাতে পারে বলো তো? কারণ নাইট্রোজেনের কি আকার ছোট, নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা উচ্চ। মনে থাকবে? আর এই সমস্ত কারণের জন্য নাইট্রোজেন কি করতে পারে, -3 থেকে +5 সব জারণ স্তর দেখাতে পারে। বোঝা গেছে? এরা যে অন্যান্য সদস্যগুলো আবার দেখবে, অন্যান্যরা কি করে, অন্যান্যরা 5 সমযোজ্যতা দেখাতে পারে। কেন 5 সমযোজ্যতা দেখাতে পারে বলো তো? অন্যান্যগুলো মৌলগুলো +5 পর্যন্ত সমযোজ্যতা দেখাতে পারে, কারণ ওরা কি করতে পারে, এখানে আরেকটা কথা মনে রাখবে যে নাইট্রোজেন -3 থেকে +5 দেখাবার আরেকটা কারণ হলো এ পি পাই বহু বন্ধন তৈরি করতে পারে, পি পাই বহু বন্ধন তৈরি করতে পারে। বুঝে গেছে? আর অন্যান্যগুলো কিন্তু +5 সমযোজ্যতা দেখাতে পারে। কেন? কারণ এরা পি পাই বহু বন্ধন তৈরি করতে পারে, বহু বন্ধন গঠন করতে পারে। মনে থাকবে নিশ্চয়ই? বেশ কিছু তথ্য দেখতে পাচ্ছ, মানে পজিটিভ বা ধনাত্মক জারণ স্তর বিশিষ্ট বেশ কিছু তথ্য কিন্তু আমরা দেখলাম, এবং এই তথ্যগুলো মনে রাখার চেষ্টা করবে। যেমন নাইট্রোজেন কিন্তু -3 থেকে একদম +5 পর্যন্ত এই জারণ স্তরগুলো দেখাতে পারে, অন্যান্যগুলো আবার +6 সমযোজ্যতা দেখাতে পারে, এবং এরা +5 সমযোজ্যতা কি করে দেখায়, পি পাই বহু বন্ধন গঠন করতে পারে এরা। এই জন্য কী হয় বলো তো? এর জন্য যেমন R3P দ্বিবন্ধন CH2 যৌগের অস্তিত্ব বর্তমান, কিন্তু এই ধরনের যৌগ নাইট্রোজেন গঠিত নেই। যেমন R3N দ্বিবন্ধন যৌগের অস্তিত্ব নেই, কেন? এ +5 সমযোজ্যতা দেখাতেই পারবে না, অস্তিত্ব নেই। কেন দেখাতে পারবে না? কারণ নাইট্রোজেনের কিন্তু ডি অরবিটালেই নেই, যে +5 সমযোজ্যতা পি পাই গঠন করতেই পারবে না। বোঝা গেছে কথাটা? নিশ্চয় বোঝা গেছে। এবার আর একটা তথ্য মনে রাখার চেষ্টা করবে, যে নাইট্রোজেন সমযোজ্যতা 5 দেখাতে না পারলেও জারণ সংখ্যা কিন্তু 5 দেখাতে পারে। তো এই জায়গাটাতে কিন্তু মনে রাখবে যে সমযোজ্যতা ও জারণ সংখ্যা
মনে থাকবে জারণ স্তর দুটি, এই দুটো কিন্তু একদম ভিন্ন, দুটি ভিন্ন ধারণা, এই দুটি ভিন্ন ধারণা, এই দুটোর একে অপরের সাথে কোনো সম্পর্ক কিন্তু নেই। সমযোজ্যতা আলাদা জিনিস আর জারণ স্তর বা জারণ সংখ্যা আলাদা জিনিস। ফলে নাইট্রোজেন যেমন N2O5 নাইট্রোজেন +5 জারণ স্তর দেখাতে পারে, জারণ স্তর দেখায়, এ কথা বোঝা গেছে, জারণ স্তর দেখাতে পারে। কিন্তু নাইট্রোজেন যেমন নাইট্রোজেন NF5 NCl5 যৌগ গঠন করে না, যৌগ গঠন করে না। কেন করে না? কারণ এই সমস্ত যৌগে যেমন কি করতে পারে না, পাঁচটি নাইট্রোজেন ফ্লোরিন বা নাইট্রোজেন ক্লোরিন সমযোজী বন্ধন গঠন করতে পারে না, সমযোজী বন্ধন গঠন করতে পারে না। বোঝা গেছে কথাটা? ফলে যোজ্যতা 5 দেখাতে পারতে পারে, যোজ্যতা 5 দেখায়, কিন্তু এই ধরনের 5টা সমযোজ্যতা এরা প্রদর্শন করতে পারে না, যেহেতু নাইট্রোজেনের ডি অরবিটাল নেই। সে কারণে মনে রাখবে সমযোজ্যতা এবং জারণ স্তর এই দুটো ভিন্ন ধারণা। গ্রুপ 15 মৌলগুলো দ্বারা গঠিত হাইড্রাইড, এই সমস্ত হাইড্রাইডের প্রস্তুতি, গঠন আর ধর্ম নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে হাইড্রাইডগুলো লিখে নিই। এই গ্রুপ 15 মৌলগুলো যে হাইড্রাইডগুলো তৈরি করে, যেমন NH3, PH3, ASH3, অ্যান্টিমনি হাইড্রাইড, বিসমাথ হাইড্রাইড, এই হাইড্রাইডগুলোরই আমরা প্রস্তুতি, গঠন আর ধর্ম নিয়ে কিছু কথা বলি। ঠিক আছে, প্রথমে আমরা এদের যদি প্রস্তুতি দেখিনি, খুব সহজে আমরা এদেরকে তৈরি করতে পারি। সাধারণত এদের নাইট্রাইটের আদ্র বিশ্লেষণ, ধাতব নাইট্রাইট, ধাতুর নাইট্রাইটের আদ্র বিশ্লেষণ করে আমরা এদের ধাতব নাইট্রাইটের আদ্র বিশ্লেষণে তৈরি করতে পারি। আদ্র বিশ্লেষণ দ্বারা এদেরকে তৈরি করা যেতে পারে। যেমন দেখো ম্যাগনেসিয়াম নাইট্রাইটের সাথে যদি জলের আদ্র বিশ্লেষণ করা হয় তাহলে আমরা অ্যামোনিয়া পাওয়া যায়। ঠিক আছে, এবার খুব সহজে আমরা তৈরি করতে পারি। ব্যালেন্স যদি করি, এই অন্যদিকে যেমন ক্যালসিয়াম ফসফাইডে যদি আদ্র বিশ্লেষণ করা হয়, ক্যালসিয়াম ফসফাইড, তাহলে খুব সহজে আবার আমরা ফসফিন পেতে পারি। এভাবে খুব সহজে কিন্তু আমরা এই যৌগগুলোকে তৈরি করতে পারি। এই হলো প্রস্তুতির সাধারণ একটা পদ্ধতি। তাহলে প্রস্তুতি আমরা খুব সহজে, এই মুহূর্তে আমরা কোন জায়গায় আছি, আমরা গ্রুপ 15 মৌল দ্বারা গঠিত যে হাইড্রাইডগুলি, সেই হাইড্রাইডের প্রস্তুতি, ধর্ম এবং এদের গঠন নিয়ে কথা বলতে চাইছি। তাতে আমরা প্রস্তুতির জায়গায় কি পেলাম, এদের ধাতব নাইট্রাইটের আদ্র বিশ্লেষণের ফলে আমরা এই হাইড্রাইডগুলো কিন্তু সহজে তৈরি করতে পারি। এবার আমরা এদের গঠন দেখব। এদের যদি গঠনের কথা বলা হয় তাহলে গঠন কী, এদের হাইড্রাইডগুলোর গঠন কীরূপ হবে, তাতে যদি গঠন দেখি, তো গঠনে আমরা সহজে কেন্দ্রীয় পরমাণু, দেখুন নাইট্রোজেন বা সবারই বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা 5, তার সাথে একযোজী পরমাণু হাইড্রোজেন যুক্ত আছে 3, তাহলে 5 3 8, 8-এর অর্ধেক 4, ফলে এইচের মান যদি 4 হয় তাহলে সংকরায়ন হয় sp3। ফলে মনে রাখবে যে কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ন sp3 এবং নিঃসঙ্গ ইলেকট্রন জোড় সমান 1। এর ফলে আকৃতি কি হয় বলো তো, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় ফলে আকৃতি হয় পিরামিডাল। এভাবে খুব সহজে কিন্তু আমরা কি করতে পারি, গঠনগুলো মনে রাখতে হবে। পিরামিডাল আকৃতি হয় পিরামিডাল। এবং আমরা যদি যে কোনো নাইট্রোজেন ফসফরাস একটাকে যদি এলিমেন্ট হিসাবে ধরি ই, তাহলে এক্ষেত্রে গঠনটা হবে পিরামিডাল টাইপের। এই পিরামিডাল টাইপের গঠন হবে, বোঝা গেছে। এবং এক্ষেত্রে বন্ধন কোণের মানটা মনে রাখার চেষ্টা করতে হবে। বন্ধন কোণ কি হবে, এই যে অ্যামোনিয়া থেকে বিসমাথ হাইড্রাইড
এই বন্ধন কোণ কিন্তু ক্রমশ হ্রাস পায়, বন্ধন কোণ হ্রাস পায়। কেন বলো তো? কারণ হিসাবে মনে রাখতে হবে কেন বন্ধন কোণ ধীরে ধীরে হ্রাস পায়। বোঝা গেছে? তাহলে আমরা যদি দেখি নাইট্রোজেন থেকে যত নিচের দিকে নামবো তড়িৎ ঋণাত্মকতা তত হ্রাস পায়। বোঝা গেছে আমার কথাটা? তাহলে তড়িৎ ঋণাত্মকতায় কিন্তু ক্রমশ হ্রাস পায়। ঠিক আছে? তাহলে উপর থেকে যদি নিচে নামি নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, তাহলে কেন্দ্রীয় পরমাণুর কি হয়? কেন্দ্রীয় পরমাণুর আকার বৃদ্ধি পায়, তাই তো? কেন্দ্রীয় পরমাণুর আকার বৃদ্ধি পাবে। আর কি হবে বলো তো? কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়। বন্ধন ইলেকট্রন জোড়, যে ইলেকট্রন জোড় বন্ধন তৈরি করেছে সে বন্ধন ইলেকট্রন জোড় দূরবর্তী হয়। ফলে বন্ধন ইলেকট্রন জোড়ের মধ্যে কি হয়? বন্ধন ইলেকট্রন জোড়ের মধ্যে বিকর্ষণ হ্রাস পায়, বিকর্ষণ হ্রাস পাবে। আর বিকর্ষণ হ্রাস পেলে কি হয়? বন্ধন কোণ হ্রাস পায়, বন্ধন কোণ হ্রাস পায়। বুঝা গেছে? তাহলে নিশ্চয়ই কারণটা মনে থাকবে যে যত আমরা নাইট্রোজেন, যত অ্যামোনিয়া থেকে বিসমাথ হাইড্রাইডের দিকে অগ্রসর হব তত কিন্তু বন্ধন কোণ হ্রাস পাওয়ার কারণ হলো কেন্দ্রীয় পরমাণুর আকার বৃদ্ধি পায়, তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়। ফলে কেন্দ্রীয় পরমাণু থেকে বন্ধন ইলেকট্রন জোড় দূরবর্তী হয়, ইলেকট্রন জোড়ের মধ্যে বিকর্ষণ হ্রাস পায়, আর বিকর্ষণ হ্রাস পাওয়ার ফলে বন্ধন কোণ হ্রাস পায়। এই হলো এদের গঠন। এবার আমরা এদের ধর্মগুলোর কথা দেখব। তাহলে এই যে হাইড্রাইডগুলো আছে এদের সংকরায়ন sp3, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা 1 এবং এদের আকার হলো পিরামিডাল এবং উপর থেকে নিচে নামলে বন্ধন কোণের মান ক্রমশ হ্রাস পায়। আমরা এদের বিভিন্ন ধর্মগুলো নিয়ে যদি আমরা কথা বলি তাহলে ওইরকম প্রথম ধর্ম যেটা নিয়ে কথা বলবো এদের ক্ষার ধর্ম। ক্ষার ধর্ম তো যদি দেখি তাহলে দেখবে এদের প্রত্যেকটারই কিন্তু নিঃসঙ্গে ইলেকট্রন জোড় বর্তমান আছে। ফলে এদের কি হয়? এদের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বর্তমান। আর নিঃসঙ্গ কেন্দ্রীয় পরমাণুতে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে। ফলে এরা কি করে? এরা লুইস ক্ষার হিসাবে কাজ করে বা আচরণ করে বা ধর্ম দেখায়, ক্ষার হিসাবে আচরণ করে। মনে থাকবে কথাটা? তাহলে যা হ্যালাইডগুলো আছে এই হ্যালাইডগুলোর প্রত্যেকটার কেন্দ্রীয় পরমাণু নিঃসঙ্গে ইলেকট্রন জোড় উপস্থিত থাকার ফলে এরা কিন্তু নিঃসঙ্গে ইলেকট্রন জোড়ের উপস্থিতির ফলে লুইস ক্ষার হিসাবে আচরণ করে। মনে থাকবে কথাটা? আর এদের এই ক্ষার ধর্ম মনে থাকবে যে এদের ক্ষার ধর্ম এই অ্যামোনিয়া থেকে বিসমাথ পর্যন্ত এদের ক্ষার ধর্ম কিন্তু ক্রমশ কী হয়? হ্রাস পায়। কেন ক্ষার ধর্ম হ্রাস পাবে বলো তো? কারণ কেন্দ্রীয় পরমাণু কি হয়? কেন্দ্রীয় পরমাণুর আকার বৃদ্ধি পায়, তাই কি না বলো? কেন্দ্রীয় পরমাণুর আকার বৃদ্ধি পায়। নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কি করে? নিঃসঙ্গ ইলেকট্রন অধিক আয়তন দখল করে, আর অধিক জায়গায় যত আকার বাড়বে তত বেশি জায়গায় নিঃসঙ্গ ইলেকট্রন জোড় ছড়িয়ে পড়বে। ফলে অধিক আয়তন দখল করে। আর এর ফলে কি হয়? ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায়। ইলেকট্রন ঘনত্ব হ্রাস পেলে কী হবে? ইলেকট্রন দানের প্রবণতা হ্রাস পায়। বোঝা গেছে? আর এই হলো অ্যামোনিয়া থেকে বিসমাথ হাইড্রাইড এদের ক্ষার ধর্ম হ্রাস পাওয়ার কারণ। কি কারণ বলো তো? কারণ হলো কেন্দ্রীয় পরমাণুর আকার বৃদ্ধি পাওয়ায় ইলেকট্রন অধিক আয়তন দখল করে, অধিক জায়গায় ছড়িয়ে পড়ার ফলে ইলেকট্রনের ঘনত্ব হ্রাস পাবে। আর ইলেকট্রনের ঘনত্ব যত হ্রাস পাবে, যেমন অ্যামোনিয়ার কথায় যদি বলি, ইলেকট্রন ঘনত্ব যত হ্রাস পাবে, এই জায়গাটার ইলেকট্রন ঘনত্ব যত হ্রাস পাবে, ইলেকট্রন দান করার প্রবণতা তত হ্রাস পাবে। ফলে আমরা উপর থেকে যদি নিচে নামি তাহলে দেখব এদের কি হয়? ক্ষার ধর্ম ধীরে ধীরে এদের হ্রাস পায়। বোঝা গেছে? আমরা এবার এদের পরের ধর্ম দেখব তাপীয় স্থায়িত্ব কীরকম হবে।
তাপীয় স্থায়িত্ব। ফলে হাইড্রাইডগুলোর বিভিন্ন ধর্মগুলো নিয়ে আমরা কথা বলছি। গ্রুপ 15তে যে মৌলগুলো আছে সেই মৌল দ্বারা গঠিত হাইড্রাইডের বিভিন্ন ধর্ম। তো তাপীয় স্থায়িত্বের কথা যদি বলা হয় তাহলে কীরকম হবে বলো তো? তাপীয় স্থায়িত্ব এদের তাপীয় স্থায়িত্ব কীরকম হওয়া উচিত? তো আমরা যদি দেখি তাহলে দেখব এদের তাপীয় স্থায়িত্ব কী হবে। এই অ্যামোনিয়া থেকে বিসমাথ হাইড্রাইড এদের তাপীয় স্থায়িত্ব হ্রাস পায়। কেন হ্রাস পায় বলো তো? কারণ হিসাবে আমরা কি বলতে পারি কেন তাপীয় স্থায়িত্ব হ্রাস পাবে? কারণ যত উপর থেকে আমরা নিচে নামবো তত কি হবে, তত যে এই যে এলিমেন্ট আর হাইড্রোজেন বন্ধন দৈর্ঘ্য বৃদ্ধি পায়। বন্ধন দৈর্ঘ্য বৃদ্ধি পায়। কেন বন্ধন দৈর্ঘ্য বৃদ্ধি পায়? কারণ কেন্দ্রীয় পরমাণুর আকার বৃদ্ধি পায়। আর বন্ধন দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ায় বন্ধন বিয়োজন শক্তি হ্রাস পায়। বন্ধন বিয়োজন শক্তি হ্রাস পাবে, এটাই স্বাভাবিক। বন্ধন দৈর্ঘ্য যত বড় হবে বন্ধনটা ভাঙার জন্য কম শক্তি দরকার হবে, ফলে বন্ধন বিয়োজন শক্তি হ্রাস পায়। আর বন্ধন বিয়োজন শক্তি যত হ্রাস পাবে তাতে তাপীয় স্থায়িত্ব তত হ্রাস পাবে। এ কারণে আমরা দেখি যে এদের তাপীয় স্থায়িত্ব অ্যামোনিয়া থেকে বিসমাথ অর্থাৎ উপর থেকে নিচে তাপীয় স্থায়িত্ব হ্রাস পায়। মনে থাকবে নিশ্চয়ই। হ্রাস পাওয়ার কারণ হলো কেন্দ্রীয় পরমাণুর আকার বৃদ্ধি পায়, ফলে ইএইচ অর্থাৎ বন্ধন দৈর্ঘ্য বৃদ্ধি পায়। আর বন্ধন দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বন্ধন বিয়োজন শক্তি হ্রাস পায়। আর বন্ধন বিয়োজন শক্তি যত হ্রাস পাবে তাপীয় স্থায়িত্ব তত হ্রাস পাবে। এবার বিজারণ ধর্ম দেখব। এই হাইড্রাইডগুলোর বিজারণ ধর্ম যদি আমরা বিবেচনা করি তাহলে বিজারণ ধর্ম ট্রেন্ডটা কীরকম হবে বলো তো? কী হওয়া উচিত? তো বিজারণ ধর্ম বিচার করা হয় কত সহজে বন্ধন ভেঙে হাইড্রোজেন উৎপন্ন হবে। তাতে আমরা যদি দেখি তাহলে দেখব অ্যামোনিয়া থেকে বিসমাথ হাইড্রাইড পর্যন্ত এই বিজারণ ধর্ম কিন্তু বৃদ্ধি পায়। বৃদ্ধি পাওয়ার কারণ কি বলো তো? বিজারণ ধর্ম বৃদ্ধি পাওয়ার কারণ হলো কেন্দ্রীয় পরমাণুর আকার বৃদ্ধি পায়। কেন্দ্রীয় পরমাণুর আকার বৃদ্ধি পেলে সেক্ষেত্রে কী হবে, এই বন্ধন দৈর্ঘ্য বৃদ্ধি পায়। আগের কারণটাতে আমরা দেখলাম বন্ধন দৈর্ঘ্য বৃদ্ধি পায়। উপর থেকে নিচে নামলে বন্ধন দৈর্ঘ্য বৃদ্ধি যদি ঘটে তাহলে সেক্ষেত্রে বন্ধন বিয়োজন শক্তি হ্রাস পাবে। বন্ধন বিয়োজন শক্তি হ্রাস পায়, তাই কি না? আমরা জানি এই কথাগুলো। বন্ধন বিয়োজন শক্তি হ্রাস পেলে তাপীয় স্থায়িত্ব হ্রাস পায়। আগের কারণে আমরা দেখলাম। তাহলে তাপীয় স্থায়িত্ব যত হ্রাস পাবে তত কী হবে, প্রোটন উৎপন্ন হওয়ার এই হাইড্রোজেন উৎপন্ন হওয়ার প্রবণতা বৃদ্ধি পাবে। আর হাইড্রোজেন উৎপন্ন হওয়ার প্রবণতা যত বৃদ্ধি পাবে ফলে কী হবে, ফলে বিজারণ ধর্ম বৃদ্ধি পাবে। এই হলো উপর থেকে নিচে বিজারণ ধর্ম বৃদ্ধি পায়। এই কথা বোঝা গেছে? খুব সহজে আমরা ব্যাখ্যা করতে পারি। তাহলে মনে রাখবে যে এই যে হাইড্রাইডগুলো আছে উপর থেকে নিচে নামলে সেক্ষেত্রে কিন্তু বিজারণ ধর্ম বৃদ্ধি পায়। আর বিজারণ ধর্ম বৃদ্ধি পাওয়ার কারণ হলো কেন্দ্রীয় পরমাণুর আকার বৃদ্ধির সঙ্গে সঙ্গে বন্ধন দৈর্ঘ্য বৃদ্ধি পায়। বন্ধন দৈর্ঘ্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে বন্ধন বিয়োজন শক্তি হ্রাস পায়। বন্ধন বিয়োজন শক্তি হ্রাস পেলে তাপীয় স্থায়িত্ব হ্রাস পাবে। আর তাপীয় স্থায়িত্ব যত হ্রাস পাবে বন্ধন ভেঙে গিয়ে হাইড্রোজেন উৎপন্ন হওয়ার প্রবণতা তত বৃদ্ধি পাবে। আর হাইড্রোজেন উৎপন্ন হওয়ার প্রবণতা বৃদ্ধি পাওয়া মানে বিজারণ ধর্ম বৃদ্ধি পাওয়া। স্ফুটনাঙ্ক গ্রুপ 15 মৌল দ্বারা গঠিত যে হাইড্রাইডগুলো, এই হাইড্রাইডগুলোর স্ফুটনাঙ্ক ট্রেন্ডটা কীরকম হবে আন্দাজ হচ্ছে? স্ফুটনাঙ্ক আমরা জানি, স্ফুটনাঙ্ক গলনাঙ্ক বিভিন্ন ফ্যাক্টরের উপর নির্ভর করে। তার মধ্যে অন্যতম হলো ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। ফলে আমরা যদি এদের মধ্যে ট্রেন্ড দেখি তাহলে আমরা দেখব অ্যামোনিয়া NH3 থেকে এক বিসমাথ হাইড্রাইড কী হয়, স্ফুটনাঙ্ক এদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে। স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। কারণ কি বলো তো? স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাওয়ার কারণ কি? স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাওয়ার কারণ হলো ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বৃদ্ধি পায়। ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বৃদ্ধি পায়। ফলে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বৃদ্ধি পাওয়ার ফলে এদের অ্যামোনিয়া থেকে বিসমাথ হাইড্রাইড পর্যন্ত স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়।
বোঝা গেছে। কিন্তু বাদ থাকলো NH3, সরি এখানে PH3 থেকে বিসমাথের ক্ষেত্রে বৃদ্ধি পায়। ঠিক আছে। বা অ্যামোনিয়ার ক্ষেত্রে কি ঘটনা ঘটে বলো তো? অ্যামোনিয়া এইচ বন্ধন গঠন করতে পারে। বোঝা গেছে। অ্যামোনিয়া কিন্তু এইচ বন্ধন দ্বারা বা অ্যামোনিয়া এইচ বন্ধন গঠিত হয়। ঠিক আছে। সে কারণে কি হয়, অ্যামোনিয়ার স্ফুটনাঙ্ক এই ফসফিন ও আর্সাইন অপেক্ষা বেশি হয়। বোঝা গেছে। যেহেতু কী করতে পারে, হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে। তাহলে স্ফুটনাঙ্কের ক্রমটা কি দাঁড়ালো বলো তো? স্ফুটনাঙ্কের ক্রমটা কি দাঁড়ালো? স্ফুটনাঙ্কের ক্রম সব থেকে কম কার হবে? ফসফিন, তারপরে আর্সাইন, তারপর অ্যামোনিয়া, তারপরে বিসমাথ। এই হলো স্ফুটনাঙ্কের ট্রেন্ড। ঠিক আছে, খুব সহজ। তাহলে গ্রুপ 15 মৌল দ্বারা গঠিত হাইড্রাইডগুলোর স্ফুটনাঙ্কের বিষয় যদি আমাকে কিছু মনে রাখতে হবে, সেটা হলো ফসফিন থেকে বিসমাথ হাইড্রাইড পর্যন্ত এদের স্ফুটনাঙ্ক ক্রমশ বৃদ্ধি পায়। আর বৃদ্ধি পাওয়ার কারণ হলো ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বৃদ্ধি পায়। কিন্তু অ্যামোনিয়ার স্ফুটনাঙ্ক আবার ফসফিন আর আর্সাইন অপেক্ষাও বেশি হয়, কারণ অ্যামোনিয়া হাইড্রোজেন বন্ধন গঠনের মাধ্যমে অ্যামোনিয়া অণুগুলি সংযোজিত অবস্থায় থাকে এবং অ্যামোনিয়ার স্ফুটনাঙ্ক ফসফিন এবং আর্সাইন অপেক্ষা বেশি হয়। ফলে স্ফুটনাঙ্কের যে ক্রম ট্রেন্ড সেটা হলো এই সিরিজে এদের ক্রমশ ফসফিন থেকে ধীরে ধীরে এবং অ্যামোনিয়া এখানে ঢুকে আছে। এই হলো স্ফুটনাঙ্কের ট্রেন্ড। আমরা এবার এদের গলনাঙ্কের ট্রেন্ডটা দেখব কীরকম হবে বলো তো। এদের গলনাঙ্কের প্রবণতাটা কীরকম হবে? গলনাঙ্ক বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে, তার মধ্যে অন্যতম হলো ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। ফলে এদের যদি গলনাঙ্কের ট্রেন্ডটা দেখা যায়, গলনাঙ্কের প্রবণতাটা তাহলে আমরা দেখতে পাবো PH3 থেকে পর্যন্ত বৃদ্ধি পায়, অ্যান্টিমনি হাইড্রাইড পর্যন্ত বৃদ্ধি পায়। আর বৃদ্ধি পাওয়ার কারণ কি বলো তো? বৃদ্ধি পাওয়ার কারণ হলো ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বৃদ্ধি পায়। ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বৃদ্ধি পায়। বোঝা গেছে নিশ্চয়ই। তাহলে ফসফিন থেকে ধীরে ধীরে অ্যান্টিমনি পর্যন্ত এদের কি হবে? এদের গলনাঙ্ক ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। গলনাঙ্ক বৃদ্ধি পাওয়ার কারণ হলো ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বৃদ্ধি। কিন্তু অ্যামোনিয়ার ক্ষেত্রে যদি দেখি, অ্যামোনিয়া এইচ বন্ধন গঠন করতে পারে, মনে থাকবে। আর এইচ বন্ধন গঠন করতে পারার জন্যই অ্যামোনিয়ার গলনাঙ্ক সর্বোচ্চ হয়। ফলে কি দাঁড়ালো? গলনাঙ্কের ট্রেন্ডটা কি হবে? গলনাঙ্কের ক্রমটা কি হবে বলো তো? সিরিজটা কি হবে? সব থেকে কম হবে ফসফিন, তারপরে আর্সাইন, তারপরে অ্যান্টিমনি, আর সব থেকে বেশি হবে অ্যামোনিয়া। এই হলো এদের গলনাঙ্কের ক্রম। নিশ্চয়ই সহজে মনে রাখা যাবে। তাহলে গ্রুপ 15 মৌল দ্বারা গঠিত যে হাইড্রাইড, এই হাইড্রাইডগুলোর গলনাঙ্কের ট্রেন্ড হলো ফসফিন থেকে ধীরে ধীরে গলনাঙ্ক বৃদ্ধি পায়। আর বৃদ্ধি পাওয়ার কারণ হলো ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বৃদ্ধি পায়। কিন্তু এদের মধ্যে অ্যামোনিয়া সর্বোচ্চ, আর অ্যামোনিয়া সর্বোচ্চ হওয়ার কারণ হলো অ্যামোনিয়া অণুগুলি হাইড্রোজেন বন্ধন গঠনের মাধ্যমে সংযোজিত অবস্থায় থাকে। মনে থাকবে কথাটা। এই হাইড্রোজেন বন্ধন গঠনের জন্য অ্যামোনিয়ার গলনাঙ্ক সর্বোচ্চ, এবং গলনাঙ্কের যে সিরিজটা আমরা পাবো সেই সিরিজটা হলো এরকম। গ্রুপ 15 মৌল দ্বারা গঠিত হ্যালাইড, এবং এরা যে হ্যালাইডগুলো তৈরি করে, দু রকমের হ্যালাইড তৈরি করে, ট্রাই হ্যালাইড আর পেন্টা হ্যালাইড।
ঠিক আছে, আমরা প্রথমে এদের ট্রাইহ্যালাইড নিয়ে কথা বলি। ট্রাইহ্যালাইড গ্রুপ 15 দ্বারা গঠিত যে ট্রাইহ্যালাইডগুলো আছে, সাধারণত ট্রাইহ্যালাইডগুলোর সংকেত হয় EX3, এই সংকেতযুক্ত এরা ট্রাইহ্যালাইড গঠন করে। আমরা সেই ট্রাইহ্যালাইডগুলোর যদি প্রস্তুতি দেখে নিই, খুব সহজে আমরা তৈরি করতে পারি। যেমন দুই একটা প্রস্তুতি যদি দেখে নিই, যেমন অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে যদি আমি অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে মনে করো ক্লোরিনের বিক্রিয়া ঘটালাম, তাহলে সেক্ষেত্রে খুব সহজে আমরা NCl3 তৈরি করতে পারি। এইভাবে তৈরি করা যেতে পারে। ঠিক আছে, আবার যেমন লাল ফসফরাসের সাথে ক্লোরিনের বিক্রিয়া ঘটিয়ে আমরা খুব সহজে PCl3 তৈরি করতে পারি। এভাবে খুব সহজে কিন্তু ট্রাইহ্যালাইডগুলো তৈরি করা যায়। এই হলো প্রস্তুতি। এবার আমরা যদি এদের গঠনটা মনে রাখার চেষ্টা করি, তাহলে এদের গঠনের ক্ষেত্রে যদি দেখি, তাহলে দেখব এদের সংকরায়ন, এখান থেকে দেখতে বাইরে একক ইলেকট্রনের সংখ্যা 5, তার সাথে 3 একযোজী পরমাণু, 5 3 8, 8-এর অর্ধেক 4, ফলে 4 হলে H এর মান হবে 4, ফলে সংকরায়ন হবে sp3। এবং নিঃসঙ্গে H এর মান 4 থেকে 3 বিয়োগ করলে 1, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা 1, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় সমান 1, ফলে আকৃতিটা কি হবে নিজেরাই বলতে পারবে, আকৃতি হবে পিরামিডাল। ফলে ট্রাইহ্যালাইডগুলোর আকৃতি হয় পিরামিডাল। এবং ছবিটা যদি আমরা আঁকার চেষ্টা করি, এটি ই, এবং এক্ষেত্রে এক্স, এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন, এই হলো এদের আকৃতি। এক্ষেত্রে যদি আমরা বন্ধন কোণ দেখি, বন্ধন কোণের ক্ষেত্রে মনে রাখবে বন্ধন কোণ, এই বন্ধন কোণের মান কিন্তু এই যে হ্যালোজেন পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা যত, মানে হ্যালোজেন পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা যত বৃদ্ধি পাবে, তত ইলেকট্রনগুলো কিন্তু হ্যালোজেন পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা যত বাড়বে, তত বন্ধন ইলেকট্রন জোড় হ্যালোজেনের দিকে সরে যাবে, আর যত সরে যাবে তত তাদের মধ্যে বিকর্ষণ কমে যাবে, এবং বিকর্ষণ কমে গেলে সেক্ষেত্রে বন্ধন কোণ কিন্তু হ্রাস পাবে। ফলে মনে রাখবে বন্ধন কোণ কী হয়, হ্যালোজেনের তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধির সঙ্গে বন্ধন কোণ মান হ্রাস পায়। মনে রাখবে কথাটা, যত তড়িৎ ঋণাত্মকতা বাড়বে তত কেন্দ্র পরমাণু থেকে দূরে সরে যাবে, এবং সেক্ষেত্রে কিন্তু বন্ধন কোণের মান ক্রমশ, যে তড়িৎ ঋণাত্মকতা যত বৃদ্ধি পাবে, মনে রাখবে এই যে কেন্দ্র পরমাণু তড়িৎ ঋণাত্মকতা যত বৃদ্ধি পাবে, বন্ধন কোণের মান তত কিন্তু হ্রাস পাবে। তো তাহলে বন্ধন কোণ যদি আমরা ফসফরাসের ক্ষেত্রে দেখি, তাহলে PF3 এর বন্ধন কোণ সব থেকে কম হবে, তারপরে PCl3, PBr3, PI3, এইভাবে বন্ধন কোণের ট্রেন্ডটা হবে। কারণ হ্যালোজেনের তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধির সঙ্গে বন্ধন কোণ হ্রাস পায়। হ্রাস পাওয়ার কারণটা বললাম, কেন্দ্রীয় পরমাণু থেকে দূরবর্তী হবে, এবং সেক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে বিকর্ষণটা হ্রাস পাবে। মনে রাখবে কথাটা, কারণ ছোট করে মনে রাখবে, কারণ তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পেলে কী হবে, বৃদ্ধির সঙ্গে বন্ধন ইলেকট্রন জোড় দূরবর্তী হয়। আর বন্ধন ইলেকট্রন জোড় যদি দূরবর্তী হয়, তাহলে ইলেকট্রন জোড়ের মধ্যে বিকর্ষণ হ্রাস পায়। আর বিকর্ষণ হ্রাস পেলে বন্ধন কোণ হ্রাস পাবে। বুঝতে কথাটা, ফলে তড়িৎ ঋণাত্মকতা যত বৃদ্ধি পাবে, বন্ধন কোণের মান তত হ্রাস পাবে। ফলে বন্ধন কোণ অনুসারে যদি সাজাই, তাহলে এই সিরিজটা আমরা পাবো। এই হলো প্রস্তুতি আর এই হলো ধর্ম, দুটো জিনিস আমরা দেখলাম। এবার এদের রাসায়নিক ধর্মগুলো দেখব, ট্রাইহ্যালাইডের রাসায়নিক ধর্ম। যেমন এদের আর্দ্র বিশ্লেষণের কথা যদি বলি, দুটো ইম্পর্টেন্ট ধর্ম আমরা পড়ব। তার মধ্যে একটা হলো ট্রাইহ্যালাইডগুলো যে আছে এদের আর্দ্র বিশ্লেষণ। ঠিক আছে, তো মনে রাখবে এই ট্রাইহ্যালাইডগুলোর মধ্যে প্রথম তথ্য মনে রাখবে, যেমন NF3 আর্দ্র বিশ্লেষিত হয় না। NF3-র আর্দ্র বিশ্লেষণ হয় না, আর্দ্র বিশ্লেষিত হয় না। কেন হয় না বলো তো? কেন এর আর্দ্র বিশ্লেষণ হয় না? কারণ জলের অণু যুক্ত হতে পারে না। কারণ কেন যুক্ত হতে পারে না? নাইট্রোজেন ও ফ্লোরিন
এর ডি অরবিটাল নেই, ডি অরবিটাল নেই। আর ডি অরবিটাল না থাকলে জলযোজন কোথায় ঘটবে? সে কারণে কিন্তু NF3 আদ্র বিশ্লেষণ হয় না, মনে থাকবে তো। অন্যদিকে আমরা বাকিগুলোর যদি দেখি, যেমন NCl3 এর ক্ষেত্রে কি হয় বলো তো? Cl এর ফাঁকা ডি অরবিটাল আছে, ফাঁকা ডি অরবিটালে জলযোজন ঘটে, আর এর ফলে আদ্র বিশ্লেষিত হয়। ঠিক আছে, এবং আদ্র বিশ্লেষিত হয় কি তৈরি করে? আদ্র বিশ্লেষণে NH3 ও HOCl উৎপন্ন করে। এলো NCl3। নাইট্রোজেনের নেই, কিন্তু ক্লোরিনের তো ফাঁকা ডি অরবিটাল আছে, ফলে জলযোজনটা ক্লোরিনে ঘটে। ফলে এর আদ্র বিশ্লেষণে কি হয়? NCl3 আদ্র বিশ্লেষণে অ্যামোনিয়া আর HOCl3 উৎপন্ন করে, এই আদ্র বিশ্লেষণ হয়। অন্যদিকে আমরা যদি PCl দেখি, PCl3 এর ক্ষেত্রে কী হয় বলো তো? দুটোরই ডি অরবিটাল আছে, ফসফরাসেরও আছে, ক্লোরিনেরও আছে। কিন্তু কি হবে এর ক্ষেত্রে? কি হয়? ফসফরাসের ডি অরবিটালে জলযোজন ঘটে, এবং কি উৎপন্ন হয়? এবং H3PO3 ও HCl উৎপন্ন হয়। বুঝে গেছে? তাহলে PCl3 যদি আদ্র বিশ্লেষণ করা হয়, তাহলে PCl3 আদ্র বিশ্লেষিত হয় H3PO3 প্লাস HCl উৎপন্ন করে। দেখো দেখি এখানে একটা জিনিস দেখো, NCl3 আদ্র বিশ্লেষণে কি কি উৎপন্ন হয়, আর PCl3 আদ্র বিশ্লেষণে কি কি উৎপন্ন হচ্ছে দেখতে পাচ্ছ? ভিন্ন যৌগ তৈরি হচ্ছে। NCl3 আদ্র বিশ্লেষণটা কোথায় ঘটে? ক্লোরিনে ঘটে। আর PCl3 আদ্র বিশ্লেষণটা ফসফরাসে ঘটে, সে কারণে কিন্তু আলাদা যৌগ তৈরি হয়। অনেক সময় কথাটা বলে যে এদের আদ্র বিশ্লেষণে ভিন্ন যৌগ তৈরি হয় কেন, আমরা সেটা নিয়েও কথা বলবো। কিন্তু তার আগে একটু দেখে নিই যে NF3 আদ্র বিশ্লেষণ না হওয়ার কারণ, নাইট্রোজেন এবং ফ্লোরিন কোনোটারে ডি অরবিটাল নেই। অন্যদিকে NCl3 আদ্র বিশ্লেষণটা জলযোজন ঘটে কোথায়? ক্লোরিনের ডি অরবিটালে। আর আদ্র বিশ্লেষণের ফলে অ্যামোনিয়া আর HOCl তৈরি হয়। আবার PCl3 ফসফরাস ক্লোরিন দুটোরই ডি অরবিটাল থাকলেও ফসফরাসের ডি অরবিটালে জলযোজন ঘটে, ফলে সেক্ষেত্রে কিন্তু H3PO3 আর HCl উৎপন্ন। এবার আমরা দেখব কেন এরকম ভিন্ন আচরণ হয়, এই ধরনের ভিন্ন ভিন্ন যৌগ তৈরি হয় কেন। তো আমরা যদি NCl এর ক্ষেত্রে দেখি, NCl3 ক্ষেত্রে যেটা আমি বললাম, NCl3 ক্ষেত্রে যদি আমরা জলযোজনটা দেখি, তাহলে সেই জলযোজনটা কিন্তু কি হয়? এই জলযোজনটা ক্লোরিনের ক্ষেত্রে ক্লোরিনে ঘটে, আর এই নাইট্রোজেন পরমাণু আর হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয় এবং এটা কেটে চলে যায়। তাহলে কি তৈরি হবে বলো তো? আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো এই জিনিসটা তৈরি হচ্ছে, হাইড্রোজেনের সাথে যুক্ত হচ্ছে, আর এদিকে ক্লোরিন কেটে চলে গেল, তৈরি হলো HOCl। এই পার্টটা মিলে এই জিনিসটা তৈরি হলো, এই হাইড্রোজেনের সাথে যুক্ত হলো, একটা বন্ধন ভাঙলো। এইভাবে ক্রমান্বয়ে আরও জলযোজন হবে, এবং এইভাবে দুই অণু জল যুক্ত হয়, শেষে কি হবে? তিন দিকে হাইড্রোজেন ঢুকবে, NH3 তৈরি হবে, আর এটা তৈরি হবে HOCl। বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে একটা জায়গায় আমি দেখালাম এরকম করে, তারপরে এখানে যুক্ত হবে জল, তারপরে এখানে যুক্ত হবে জল, এবং শেষে কিন্তু এই জিনিসটা তৈরি হবে। বোঝা গেছে তো? অন্যদিকে আমরা যদি PCl3 ক্ষেত্রে দেখি, তাহলে সেক্ষেত্রে কিন্তু অন্যরকমভাবে হয়। এক্ষেত্রে জলযোজনটা কীরকম হবে দেখো, জলযোজনটা এক্ষেত্রে কিন্তু এইখানে যুক্ত হবে। বোঝা গেছে? আর এই জায়গাটা বেরিয়ে চলে যাবে, তাহলে কি তৈরি হবে বলো তো? OH, আর তৈরি হলো HCl। একটা দেখালাম, এরকম পর্যায়ক্রমে আরও তৈরি হবে। এখানে যদি আরও দুটো ধাপে যখন ঘটবে, তখন এরকম আরও দুটো তৈরি হবে, ফলে কি তৈরি হবে? এই যৌগটা তৈরি হবে, এই যৌগটা। আর কি তৈরি হবে? HCl তৈরি হবে। এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি, তাহলে H3PO3,
প্লাস HCl। এর জন্য ভিন্ন ভিন্ন যৌগ তৈরি হয়, কারণ NCl3-র ক্ষেত্রে জলযোজনটা ক্লোরিন পরমাণুতে সংঘটিত হয়, আর PCl3-র ক্ষেত্রে জলযোজনটা কিন্তু ফসফরাসের ডি অরবিটালে। ফলে এইভাবে ভিন্ন পজিশনে জলযোজন ঘটার ফলে ভিন্ন আর্দ্র বিশ্লেষণে ভিন্ন যৌগ পাওয়া যায়। বোঝা গেছে? এই হলো আর্দ্র বিশ্লেষণ। আমরা এবার দেখব এদের পরের আরেকটা ধর্ম নিয়ে কথা বলবো, ট্রাইহ্যালাইডগুলোর অ্যাসিড ক্ষারক ক্রিয়া, লুইস অ্যাসিড ক্ষারক ক্রিয়া। লুইস অ্যাসিড ক্ষারক ক্রিয়া এদের কীরকম, এই ট্রাইহ্যালাইডগুলোর লুইস অ্যাসিড ক্ষারক ক্রিয়া। ঠিক আছে, তো এদের যদি লুইস অ্যাসিড ক্ষারক ক্রিয়াগুলো দেখি এদের ক্ষেত্রে, তাহলে আমরা কিন্তু এই জিনিসটা অন্তত লক্ষ্য করব যে ফসফরাস থেকে অ্যান্টিমনি পর্যন্ত এদের কি হয়, এদের যে ট্রাইহ্যালাইডগুলো আছে, এদের ট্রাইহ্যালাইড লুইস অ্যাসিড হিসাবে আচরণ করে। লুইস অ্যাসিড, এদের ট্রাইহ্যালাইডগুলো কি লুইস অ্যাসিড হিসাবে আচরণ করে। কেন? কারণ লুইস অ্যাসিড হিসাবে আচরণ করার কারণ হলো এদের ফাঁকা ডি অরবিটাল থাকে, ফাঁকা ডি অরবিটাল বর্তমান। মনে থাকবে, ফাঁকা ডি অরবিটাল বর্তমান আছে। আর এরা কি করতে পারে, এরা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় গ্রহণ করতে পারে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় গ্রহণ করতে পারে। বোঝা গেছে? এই সমস্ত কারণের জন্য কিন্তু এরা যে গ্রুপ 15-র যে মৌলগুলো, সেই মৌলগুলোর যে ট্রাইহ্যালাইডগুলো আছে তার মধ্যে ফসফরাস থেকে অ্যান্টিমনি পর্যন্ত এই যে ট্রাইহ্যালাইডগুলো আছে এরা লুইস অ্যাসিড হিসাবে আচরণ করে, কারণ এদের ফাঁকা ডি অরবিটাল আছে আর এরা নিঃসঙ্গে ইলেকট্রন জোড় গ্রহণ করতে পারে। এবং এদের লুইস অ্যাসিড হিসাবে যদি আমরা ক্রমটা দেখি, তাহলে দেখব এদের লুইস অ্যাসিড হিসাবে যে ক্রম, যেমন মনে করো PCl3 থেকে শুরু করে অ্যান্টিমনি ট্রাইক্লোরাইড, এদের কি হবে, অ্যাসিড ধর্ম বৃদ্ধি পায়, এদের অ্যাসিড ক্ষমতা বৃদ্ধি পায়। মনে থাকবে কথাটা? ফলে এদের ট্রাইহ্যালাইডগুলো ফসফরাস থেকে অ্যান্টিমনি পর্যন্ত ট্রাইহ্যালাইডগুলোর এই লুইস অ্যাসিড ক্ষমতা বৃদ্ধি পায়। আবার আমরা যদি এদের ক্ষেত্রে দেখি যে হ্যালোজেনের, মনে রাখবে হ্যালোজেনের তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধির সঙ্গে এই ট্রাইহ্যালাইডগুলোর কি হবে, অ্যাসিড ধর্ম বৃদ্ধি পায়, অ্যাসিড ধর্ম বৃদ্ধি পায়। বোঝা গেছে? যেমন আমরা যদি দেখি PF3 এর থেকে PCl3, আবার বলছি তাহলে এদের কী হবে, এর সব থেকে ধর্ম বেশি হবে, তারপরে PCl3, তারপরে PBr3, তারপরে PI3। এইভাবে আম্লিক ধর্ম কিন্তু ক্রমশ তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধির সঙ্গে আম্লিক ধর্ম কিন্তু বৃদ্ধি পাবে। নাইট্রোজেনের ট্রাইহ্যালাইডগুলি এরা কিন্তু আবার লুইস অ্যাসিড হিসাবে এরা কিন্তু আচরণ করতে পারে না। এদের ট্রাইহ্যালাইডগুলি এরা লুইস ক্ষার হিসাবে আচরণ করে, লুইস ক্ষার। মনে থাকবে? তাহলে নাইট্রোজেনের ট্রাইহ্যালাইডগুলি কি লুইস ক্ষার। কেন বলো তো, কেন এরা লুইস ক্ষার হিসাবে আচরণ করে? কারণ নাইট্রোজেনের ডি অরবিটাল থাকে না, ডি অরবিটাল নাইট্রোজেনের নেই, ডি অরবিটাল নেই। এছাড়া কি হয়, নিঃসঙ্গ ইলেকট্রন জড় বর্তমান, নিঃসঙ্গ ইলেকট্রন জড় বর্তমান। বোঝা গেছে? আর এই কারণে এরা কি করতে পারে, ইলেকট্রন জোড় দান করতে পারে। সে কারণে নাইট্রোজেনের ট্রাইহ্যালাইডগুলো কিন্তু লুইস ক্ষার হিসাবে আচরণ করে। এবং মনে রাখবে এদের লুইস ক্ষার হ্যালোজেনের তড়িৎ ঋণাত্মকতার উপর নির্ভর করে। ফলে হ্যালোজেনের তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধির সঙ্গে এদের ক্ষার ধর্ম হ্রাস পায়, ক্ষার ধর্ম হ্রাস পাবে। ঠিক আছে? ফলে ক্ষার ধর্মের ক্রমটা কী হবে বলো তো? ক্ষার ধর্মের যদি আমরা ক্রম দেখি, তাহলে সেই ক্ষার ধর্মের ক্রম কী হবে,
নাইট্রোজেনের যে ফ্লোরিন এর ক্ষার ধর্ম সবথেকে কম হবে, তারপরে NCl3, তারপরে NBr3, তারপরে NI3। এই হলো এদের ক্ষার ধর্মের ট্রেন্ড। আর এই হলো লুইস অ্যাসিড ক্ষার হিসাবে ট্রাইহ্যালাইডগুলোর ধর্ম। আমরা এবার গ্রুপ 15 মৌল দ্বারা গঠিত পেন্টাহ্যালাইডগুলো দেখে নিব। এরা আবার আরেক ধরনের হ্যালাইড তৈরি করে যাদেরকে পেন্টাহ্যালাইড আমরা বলে থাকি, এবং এই পেন্টাহ্যালাইডের একটু গঠন আর দুই একটা আমরা ধর্ম দেখে নিব। পেন্টাহ্যালাইড, এরা পেন্টাহ্যালাইডও গঠন করে, বোঝা গেছে? তো পেন্টাহ্যালাইডের যদি আমরা গঠনটা দেখি তাহলে আমরা দেখব পেন্টাহ্যালাইডের গঠনের ক্ষেত্রে সংকরায়ন দেখতে পাচ্ছ বাইরের একক ইলেকট্রন সংখ্যা, এরা যেহেতু 15 নম্বর পরিবারে আছে, 5 আর 5 10, 10-এর অর্ধেক 5, ফলে এদের কিন্তু সংকরায়ন হবে sp3d, এবং এদের নিঃসঙ্গে ইলেকট্রন জোড় থাকবে না, এবং আকৃতিটা যেদের হবে, যেহেতু নিঃসঙ্গে ইলেকট্রন জোড় এদের থাকে না, ফলে এদের আকৃতিটা কিন্তু আদর্শ হবে। ফলে সংকরায়ন যদি sp3d হয় আর নিঃসঙ্গে ইলেকট্রন জোড় যদি না থাকে তাহলে আকৃতি হবে সমতলীয় ত্রিভুজাকৃতি, দ্বিপিরামিড। মনে থাকবে, ত্রিভুজাকৃতি দ্বিপিরামিড, ত্রিভুজাকৃতি দ্বিপিরামিড। এবং ছবিটা যদি আমরা একটু দেখে নিই তাহলে এদের ছবিটা ঠিক হবে এরকম। এরকম একটা এদের ছবি হবে, এই ত্রিকোণীয় দ্বিপিরামিড, বোঝা গেছে? এবং এই ছবিটা থেকে যদি দেখি তাহলে আমরা এই যে 3টা বন্ধন দেখতে পাচ্ছি, এই 3টা বন্ধনকে বলা হয় ইকুয়েটোরিয়াল বন্ধন, আর এই বন্ধনটার উপরের বন্ধনটা, এই দুটো বন্ধনকে বলা হয় অ্যাক্সিয়াল বন্ধন। মনে থাকবে কথাটা? এক্ষেত্রে মনে রাখবে যে দুটি অ্যাক্সিয়াল বন্ধন যে আছে, দুটি অ্যাক্সিয়াল বন্ধনের অ্যাক্সিয়াল বন্ধন বিকর্ষণ, মনে রাখবে অ্যাক্সিয়াল বন্ধন বিকর্ষণ, 3টি ইকুয়েটোরিয়াল বন্ধন যে আছে, ইকুয়েটোরিয়াল, বুঝতে পেরেছো তো? যে দুটো অ্যাক্সিয়াল বন্ধন আছে ওই দুটো অ্যাক্সিয়াল বন্ধনের বিকর্ষণ 3টি ইকুয়েটোরিয়াল বন্ধন অপেক্ষা কিন্তু বেশি, বন্ধন অপেক্ষা বেশি হয়। আর এই বিকর্ষণ কম বেশি হওয়ার ফলে কি হয়, 3টি ইকুয়েটোরিয়াল বন্ধন দৈর্ঘ্য, তিনটি ইকুয়েটোরিয়াল বন্ধন দৈর্ঘ্য দুটি অ্যাক্সিয়াল বন্ধন দৈর্ঘ্য অপেক্ষা বেশি হয়, অ্যাক্সিয়াল বন্ধন দৈর্ঘ্য অপেক্ষা বেশি হয়। মনে থাকবে তো কথাটা? আর এই বেশি হওয়ার ফলে আমরা বলি, সে কারণে বলি PCl5A 5টি PCl বন্ধন দৈর্ঘ্য সমান নয়, বন্ধন দৈর্ঘ্য সমান নয়। মনে থাকবে তো? অনেক সময় বলে যে 5টা PCl5 5টা বন্ধন দৈর্ঘ্য সমান নয় কেন, আজকে থেকে নিশ্চয়ই বলতে পারবো যে এরা যে পেন্টাহ্যালাইডগুলো গঠন করে সেই পেন্টাহ্যালাইডের কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন sp3d, এবং এদের আকৃতি হলো ত্রিভুজাকৃতি দ্বিপিরামিড, যে গঠন আকৃতিতে 3টা থাকে ইকুয়েটোরিয়াল বন্ধন, 2টো থাকে অ্যাক্সিয়াল বন্ধন। অ্যাক্সিয়াল বন্ধন বিকর্ষণ ইকুয়েটোরিয়াল বন্ধন বিকর্ষণ অপেক্ষা বেশি হয়, অ্যাক্সিয়াল বন্ধন অপেক্ষা ইকুয়েটোরিয়াল বন্ধন দৈর্ঘ্য বৃদ্ধি পায়। মনে থাকবে কথাটা? আর এর ফলে কি হয়, এই ধরনের গঠনে 5টা বন্ধন দৈর্ঘ্য কিন্তু সমান হয় না, যেমন PCl5-এ 5টা PCl বন্ধন দৈর্ঘ্য কিন্তু সমান নয়। এবার আমরা এদের একটু স্থিতিশীলতা ধর্মের মধ্যে স্থিতিশীলতা ধর্মটাকে মনে রাখার চেষ্টা করব। আমরা যদি এদের স্থিতিশীলতা ধর্মটা দেখি তাহলে এই ধরনের অ্যাক্সিয়াল এবং ইকুয়েটোরিয়াল বন্ধন বিকর্ষণের ফলে এরা কিন্তু তাপীয় স্থায়িত্ব এদের খুব কম হয়। ফলে এদের যদি আমরা স্থায়িত্বের কথা ভাবি, তাপীয় স্থায়িত্বের কথা যদি ভাবি, তাপীয় স্থায়িত্ব পেন্টাহ্যালাইডগুলো তাপীয় স্থায়িত্ব, তো মনে রাখবে এদের তাপীয় স্থায়িত্ব খুব কম,
মনে থাকবে এদের স্থায়িত্ব খুব কম হয় এবং সহজে বিয়োজিত হয়, বিয়োজিত হয়। যেমন PCl5 সহজে বিয়োজিত হয়, কি তৈরি করে? PCl3 আর Cl2 সহজে ভেঙে যাবে। বোঝা গেছে? আর এ কারণে আমরা কি বলি? PCl5 ভালো ক্লোরিনেটিং বিকারক, ক্লোরিনেটিং বিকারক। মনে থাকবে তো? সেই সঙ্গে আরও কিছু তথ্য মনে রাখবে, PCl5 এর কিছু তথ্য মনে রাখবে। যেমন গ্যাসীয় অবস্থায় PCl5 অণু হিসাবে অবস্থান করে, অণু হিসাবে থাকে। মনে থাকবে? কিন্তু কঠিন অবস্থায় কি হয় বলো তো? PCl5 কঠিন অবস্থায় কি দুটো আয়ন তৈরি করে থাকে, PCl4 প্লাস আর PCl6 মাইনাস আয়ন গঠন করে থাকে। বুঝতে পেরেছ? ভেঙে গিয়ে এই আয়ন গঠন করে। এর মধ্যে মনে রাখবে PCl4 যেটা, PCl4 এটা চতুস্থলকীয়, এটা চতুস্থলকীয় এবং সংকরায়ন, কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন, sp3। আর অন্যদিকে PCl6 নেগেটিভ আয়ন, এটা অষ্টতলীয় আর এর সংকরায়ন sp3d2। এইভাবে কিন্তু PCl5 এই দুটো আয়ন গঠন করে কঠিন অবস্থায় অবস্থান করে বিকর্ষণ এড়াবার জন্য। মনে থাকবে কথাটা? অন্যদিকে তাহলে পেন্টাহ্যালাইডের মনে রাখবে এদের তাপীয় স্থায়িত্ব তুলনামূলক কম, এবং PCl5 এর ক্ষেত্রে আমরা এই তথ্যগুলো মনে রাখবো। একই রকম যদি আমরা PBr5 এর ক্ষেত্রে দেখি, PBr5, তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখব PBr5 PCl5 এর মতন বিয়োজিত হয়, দুটো আয়ন তৈরি করে থাকতে পারে না। কারণ কি? কারণ ব্রোমিন আকারে খুব বড়, ব্রোমিন আকারে বড় হওয়ার জন্য PBr6 গঠিত হয় না। এ কীভাবে বিয়োজিত হয়? PBr5 কি তৈরি করে? মনে রাখবে PBr4 অষ্টতলীয় ও Br মাইনাস আয়ন তৈরি করে, আয়ন গঠন করে অবস্থান করে। এই হলো একই। নিশ্চয় মনে থাকবে যে PCl5 যেভাবে বিয়োজিত হয়ে দুটো আয়ন তৈরি করে অবস্থান করে, PBr5 কিন্তু একই রকম বিয়োজিত হয়ে অবস্থান করতে পারে না। আর অবস্থান করতে না পারার কারণ হলো ব্রোমিন আকারে খুব বড় হওয়ার জন্য এই অষ্টতলীয় এই এন আয়নটা কিন্তু PBr5 গঠন করতে পারে না। বোঝা গেছে? এই হলো আজকের আলোচনা। নিশ্চয়ই বোঝা গেছে যে গ্রুপ 15 মৌলগুলো দ্বারা গঠিত যে হাইড্রাইড, এতে বিভিন্ন রাসায়নিক ধর্মগুলো নিয়ে আমরা একটা আলোচনা করার চেষ্টা করলাম। প্রথমত এদের আমরা যে জারণ স্তরগুলো নিয়ে কথা বলা হলো। দ্বিতীয়, এরা যে হাইড্রাইডগুলো তৈরি করে সেই হাইড্রাইডগুলোর বিভিন্ন ধর্মগুলো নিয়ে আমরা কথা বললাম। তৃতীয়, এরা যে হ্যালাইডগুলো তৈরি করে সেই হ্যালাইডগুলি নিয়ে আমরা আলোচনা করলাম। এবং সেই আলোচনার শেষে তোমাদের এই বিষয়গুলো মনে থাকবে এই প্রত্যাশা রেখে আজকের ক্লাসটা এখানে শেষ করছি।